স্টোরি অফ লাভ, কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। মেয়েটা নিজের মাথা ঝাঁকিয়ে আবার বোতলের দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করল। অভ্রানের বলা কথাগুলো মাথায় রেখে নিজের সম্পূর্ণ মনোযোগ সে তার লক্ষ্যে স্থির করল। অভ্রান পূর্বের মতোই 1 2 3 বলতেই নিশান শ্যুট করল। আর এবার অবশেষে ও নিজের টার্গেট অনুযায়ী গুলি করেছে। গুলিটি বোতল ভেদ করতেই তীব্র শব্দে তার টুকরো টুকরো হয়ে যায়। অভ্রান বলে উঠল, ইউ ডিড ইট মিসেস মেহফিল। মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে উঠল। নিজের খুশি নিয়ন্ত্রণ করতে না পেরে মেয়েটা অভ্রানকে জড়িয়ে ধরে। আকস্মিক কাণ্ডে অভ্রান নিজের স্থানে জমে যায়। নিশানকে জড়িয়েও ধরছে না, আবার নিজের থেকে দূরেও সরিয়ে দিচ্ছে না। সেকেন্ড খানিক যাওয়ার পর নিশান নিজেকে সামলে অভ্রানের থেকে সরে দাঁড়ালো। কে করছে বুঝতে পেরে মেয়েটা বেশ লজ্জা পেয়ে গেল। আশপাশের তাকাতেই দেখতে পেল লিওন, জেরিন আর রেখা মিটমিট করে হাসছে। ইস, কি লজ্জা! অন্যদিকে ব্লু শ্যাডো নিচের নীলাম্বর নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। যেন নিশানের অভ্রানের সাথে এত ঘেঁষাঘেঁষি প্রাণীটির সহ্য হচ্ছে না। অভ্রান নিজেকে ধাতস্থ করে নিল। ও মাফিয়া বস, ইতালির সবচেয়ে ডেঞ্জারাস ক্ষমতাধর টেরোরিস্ট। এইভাবে নিজেকে নরম সরম রূপে উপস্থাপন করা তার কম্য নয়। সে নিজের অভিব্যক্তি গম্ভীর করে শীতল স্বরে নিশানকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল। আর কিছু শিখতে চাও? নিশান তাকালো লোকটার দিকে। একটু আগের সব কোমলতা নিমিষেই যেন লোকটার হাওয়া হয়ে গেল। নিশান আলগা স্বরে বলে উঠল, আপনি শেখাবেন? যদি শেখান তাহলে তো সব শিখতে পারি। ঠিক আছে, আগামীকাল থেকে তোমার প্র্যাকটিস শুরু হবে। শুটিং, বক্সিং, ফাইটিং, কারাতে। আর বাইক রাইডিং? তাও শিখবে, সব শিখবে তুমি। আর তোমার শেখা উচিত। মাফিয়া বসের ওয়াইফ তুমি, তোমাকে আমার মতো স্ট্রং হতে হবে। মাফিয়াদের জীবনের কোনো গ্যারেন্টি থাকে না। মৃত্যু আমাদের চারপাশে ছায়ার মতো ঘোরে। তাছাড়া আমি সারা জীবন থাকবো না তোমায় রক্ষা করতে। আফরানের শেষ বাক্যটি নিজের কান ভেদ করে মস্তিষ্কে পৌঁছতেই মেয়েটির শরীরে শীতল হাওয়ার বিচরণ ঘটল। নরম মনটা কেমন কেঁপে উঠল অজানা ভয়। মুখখানে কেমন মলিনতায় ছেয়ে গেল। কেন এমন হচ্ছে ওর সাথে ওর জানা নেই, কিন্তু এই কদিনে লোকটাকে না চাইতে ওর কেন যেন খুব আপন মনে হয়। মনে হয় পৃথিবীর আর কেউ পাশে না থাকলেও এই লোকটার সারা জীবন ওর পাশে থাকবে, ওকে আগলে রাখবে। কিন্তু কেন হয় এমন অনুভূতি? ও তো পবিত্র সদ্যজাত ফোটা কোনো স্নোড্রপ। আর অভ্রান, সে তো কোনো মাফিয়া বস, যার পুরোটা জুড়ে শুধু পাপের রাজত্ব। আচ্ছা, পাপার পবিত্রতা কি কখনো এক হতে পারে? যখন যখন পাপার পবিত্রতা এক হতে গিয়েছে তখনই ধ্বংস নেমে এসেছে। ভয়ঙ্কর ধ্বংস, যার শেষটা হয় খুব নির্মম, নিষ্ঠুর, মৃত্যুর মতো নরক যন্ত্রণাদায়ক। অভ্রান আর নিশানের ক্ষেত্রেও কি তাই হবে? নিশান নিজের মাথা ছেড়ে নিল। এইসব নিয়ে ভাবলে নির্ঘাত পাগল হয়ে যাবে। পরে দেখা যাবে ওর পাগলামিতে বিরক্ত হয়ে মাফিয়া বস ওকে পাবনার পাগলা কারোতে রেখে এসেছে। নিশান নিজেকে শান্ত করে অভ্রানের দিকে তাকালো। লোকটার ওই ধূসর বর্ণের মনের মাঝে তার কালো জোড়া আবদ্ধ হলো ক্ষণিকের জন্য। নিশান কিছু বলে উঠতে যাবে তার আগে পেছন থেকে রিকার বেসুরো ভাঙা কণ্ঠে ভেসে এলো বাংলা গানের কিছু চয়ন। পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চেনে না আমারে গো, আমি পারি না আর পারি না। সবাই চমকিত দৃষ্টিতে তাকালো রিকার দিকে। ছেলেটা অমন গান কেন গাইছে কেউ বুঝে উঠতে পারছে না। ওর পাশে দাঁড়িয়ে থাকা লিওন ফিসফিস করে জিজ্ঞেস করলো, এমন গান গাওয়ার মানে কি রিক? তোর কি মারা ইচ্ছে জেগেছে? রিকা একটু মুখ ভার করে উত্তর দিল, জেগেছেই তো। দেখ বস কি সুন্দর তার বউকে শুটিং প্র্যাকটিস করাচ্ছে। আমার একটা বউ থাকলে আমিও তাকে এমন শুটিং প্র্যাকটিস করাতাম। পাশে চিরিন বলে উঠল, তো তোমায় ধরে কে রেখেছে? বিয়ে করে ফেলো। কিভাবে করব? ইতালিয়ান সাদা মুরগিগুলোরে আমার ভালো লাগে না। লিওন আর চেরিন ভ্রু কুচকে ফেলল। লিওন জিজ্ঞেস করলো, তা তোর কেমন মেয়ে পছন্দ? বাঙালি মেয়ে, লম্বা চুল হবে, টানা টানা চোখ হবে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি লেগে থাকবে, আর কথার মাঝে একটু লাজুক লাজুক ভাব থাকবে। রিকার উত্তর শুনে লিওন মৃদু হাসল। তারপর বলল, নিশানের মামা বোন, কি যেন নাম ওর? জেরিন বলে উঠল, তোমার কথা বলছো? হ্যাঁ, ওই মেয়েটাকে দেখতে পারিস রিক। মেয়েটাকে দেখতে বেশ ভীতু আর লাজুক প্রকৃতির মনে হয়, যেমনটা তুই চাস। কথা শেষ করে পাশ ফিরে তাকাতেই দেখলো রিকা ভিলার সদর দরজার দিকে ছুট লাগিয়েছে। লিওন কিছুক্ষণ বেকুব বনে চেয়ে রইল সেইখানে। তারপর জেরিনের দিকে তাকিয়ে দুজনেই হেসে উঠল। ব্যাটার
সব কিছুই ফার্স্ট ফার্স্ট চাই। নাম শুনে তার আর তোর সইল না। হায় রে আমাদের রিকা মিয়া। নাইট ক্লাবের ভেতরটা যেন আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত রাজধানী। নীল লাল নিয়ন আলোয় বাতাস ভারী হয়ে আছে। নিজের অফিসে কাঁপছে মেঝে। কালো স্যুট, চকচকে জুতো, হীরের আংটি পরিহিত ব্যক্তিবর্গ হলো আলাদা আলাদা সাম্রাজ্যের অধিপতি। কেউ মাফিয়া বস, কেউ গ্যাংস্টার কিং, কেউ বা ড্রাগস সিন্ডিকেটের মাথা। ভিআইপি লাউঞ্জে চামড়ার সোফায় হেলান দিয়ে বসে আছেন নামি দামি নাম, চোখে ঠান্ডা হিসেবে দৃষ্টি। তাদের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে দেহরক্ষীরা, কানে ইয়ারপিস, কোমরে লুকোনো অস্ত্র। গ্লাসে হুইস্কির বরফ টুংটাং শব্দ হচ্ছে। এই রাতটা শুধু পার্টি নয়, এটা ক্ষমতার প্রদর্শনী। এখানে হাসি আছে কিন্তু বিশ্বাস নেই, করমর্দন আছে কিন্তু আঙুল ট্রিগারের খুব কাছেই। এই উত্তেজনাময় পরিবেশকে আরও দ্বিগুণ করে তুলতে ভিআইপি লাউঞ্জে আগমন ঘটে ইতালির ডেঞ্জারাস মাফিয়া বস আফরান মেহফিল আর দুই বিশ্বস্ত সঙ্গী লিওন ও রিকার। তাদের সাথে প্রবেশ করে তাদের দেহরক্ষীদের একটি বিশাল দল। মাফিয়া বসের পরনে কালো কোটটি মৃদু হয়ে দুলছে, শিগগির নিজের স্থান নিল। তার দুপাশে দাঁড়ালো লিওন আর রিকা। এখানে অন্য সব মাফিয়া গ্যাংস্টারদের সাথে তার বিরোধী দলের নেতা অ্যালেক্সও উপস্থিত ছিল, যার হিংসাত্মক দৃষ্টি অভ্রানের দিকেই নিবদ্ধ ছিল। অভ্রান তার দৃষ্টি বুঝতে পেরেও সম্পূর্ণ তা উপেক্ষা করল। এদিকে ড্রাগ সিন্ডিকেটের হেড লুসিয়ান নিজের ঠোঁটে সৌজন্যের হাসি টেনে অভ্রানের সাথে হাত মেলাতে উদ্যত হলো, কিন্তু অভ্রান তার সাথে হাত না মিলিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল। কাজের কথায় এসো। লুসিয়ানের হাসিখানা ক্ষীণ হয়ে এলো, তবুও নিজেকে ধাতস্থ রেখে এসে বলে উঠল। অ্যালেক্সা তোমার কাছে রেড ডায়মন্ড বিক্রি করতে চায়। লুসিয়ানের কথায় অভ্রানের ঠোঁটে ক্রোর হাসির চিহ্ন পরিলক্ষিত হলো। সে এলেক্সার দিকে তাকালো, যে ওর দিকে একই হিংসাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। অভ্রান ঠাট্টা করে বলল, ইট সাউন্ডস রিডিকুলাস টু হিয়ার। আমার শত্রুপক্ষের লিডার আমার সাথে মোস্ট এক্সপেন্সিভ রেড ডায়মন্ড বিক্রি করতে চাইছে। আচ্ছা, তো এর বিনিময়ে কতটা টাকা লাগবে? অ্যালেক্সা এবার নড়ে চড়ে বসল, ঠোঁটে পিশাচের ন্যায় হাসি টেনে বলে উঠল। I don't need either money, Evie. I want something else. অভ্রানের অভিব্যক্তির কোনো পরিবর্তন ঘটল না। সে নিজ স্থানে স্থির থেকেই সাবলীলভাবে জিজ্ঞেস করল। আর সেই জিনিসটা কি? Your wife. সবাই হতভম্ব হয়ে গেল মুহূর্তেই। শান্ত পরিবেশ হঠাৎই উত্তেজনায় ভরে উঠল। সবার দৃষ্টি তখন অভ্রানের দিকে, যার ধূসর বর্ণের অক্ষি জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে। কপালার হাতের শিরাগুলো ফুলে উঠছে ক্ষণে ক্ষণে, কর্ণ বয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। অভ্রান নিজের স্থান থেকে উঠে দাঁড়ালো, হাত জোড়া মুষ্টিবদ্ধ হয়ে এলো তার। রাগে ঈর্ষায় গা ঝলসে উঠল তার। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা অ্যালেক্সার নাক বরাবর একটা পাঞ্চ মারল। ঘুষিটা এতটাই জোরালো ছিল যে অ্যালেক্সা তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। তার নাক বয়ে গল গল করে রক্ত ঝরছে। অভ্রান খেপা বাঘের মতো আবার তার দিকে তেড়ে আসতে গেলে সবাই মিলে তাকে আটকে ধরে। অভ্রান হিংস্র কণ্ঠে হুঙ্কার ছাড়ল। মাদারফাক! আমার ওয়াইফের কথা দ্বিতীয়বার মাথায় আনলে তোরে প্রাণে মেরে ফেলবো। তোর এই রেড ডায়মন্ডের আমি কুষ্টি মারাই, সারাই তোরের বাচ্চা। অভ্রানের কণ্ঠে সবাই কেঁপে উঠল। তার ভয়ঙ্কর দানব রূপ সম্পর্কে সবাই আগে থেকেই অবগত, তবে আজ যেন চোখের সামনে সবাই তা পরিদর্শনও করে নিল। অ্যালেক্সা অভ্রানকে আরও উস্কে দিতে বলে উঠল। তুমি ওভার রিয়াক্ট করছো, এভি। শি ইজ জাস্ট এ ফাকিং ওম্যান। ব্যাস, অভ্রানের সব নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে ঢিলে হয়ে গেল। শরীর তার রাগে তীব্রভাবে কাঁপছে। দুহাতে সকলকে এক ঝটকায় সে নিচের থেকে দূরে সরিয়ে দিল। তড়িৎ গতিতে ধেয়ে গেল অ্যালেক্সার দিকে। একের পর এক ঘুষি মারতে শুরু করলো, যার থামার কোনো নামগন্ধ নেই। লিওন, রিকা, লুসিয়ানো আর বাকি মাফিয়া সদস্যরা তাকে কোনোভাবেই থামাতে পারছে না। অভ্রান সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন এক খেপা বাঘের মতো হয়ে উঠেছে। অ্যালেক্সাকে ঘুষি মারছে আর হুঙ্কার ছাড়ছে। She is my wife, you bloody shit. My wife, only mine. She belongs only to me. My obsession, my fucking fixation. If I hear a bad word about her from your mouth, I'll leave you alone in front of Blue Shadow. এই বলে অভ্রান অ্যালেক্সার মাথা ফ্লোরের সাথে 3-4 বার পাড়ি মারল, যার দরুন অ্যালেক্সার মাথা ফেটে তরতজা তরল লাল রক্ত আস্তে আস্তে ফ্লোরে ছড়িয়ে পড়তে শুরু করলো।
অ্যালেক্সার এমন করুণ অবস্থা দেখে সবার মাঝে শুরু হলো ছোটোছুটির বিশৃঙ্খলা। অভ্রানের সাইকোর মতো আচরণ সবাইকে না চাইতেও ভয় পাইয়ে দিচ্ছে। এর আগে কেউ কখনো মাফিয়া বসকে কোনো মেয়ের জন্য এমন পাগলামি করতে দেখেনি। সবার কাছে মাফিয়া বসের এই রূপটি সম্পূর্ণ নতুন বটে। অনেক চেষ্টায় লিওন আর রিকা মিলে অভ্রানকে অ্যালেক্সার কাছ থেকে সরিয়ে আনলো। মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শুয়ে আছে অ্যালেক্সা। অবস্থা কিছু ঠিক আছে এখন তার। ডাক্তার বলেছে 2 দিন হাসপাতালে থাকতে হবে তাকে। এদিকে তার সাথে দেখা করতে তার সবচেয়ে কাছের 2 জন সঙ্গী এসেছে, যাদের সম্পূর্ণ পোশাক কালোতে আবৃত, মুখগুলো হুডি আর মাস্কের আড়ালে লুকানো। তারা হাসপাতালের বেডের পাশে থাকা চেয়ারগুলোতে বসলো। তাদের মধ্যে একজন গম্ভীর স্বরে বলল। কি মনে হলো তোমার? অ্যালেক্সা ভাঙা স্বরে উত্তর দিল। এবির দুর্বলতা ওর ওয়াইফ। আমার তো এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এই হার্ডলেস মাফিয়া বসেরও কোনো দুর্বলতা থাকতে পারে। লোক দুটো বাঁকা হাসলো। তাদের মধ্যে দ্বিতীয়জন বলে উঠল। ওর ওয়াইফকে আমাদের অস্ত্র হিসাবে ব্যবহার করতে হবে। অ্যালেক্সা মুখ কোকিয়ে বলে উঠল। অভ্রান মেয়েটার প্রতি প্রচণ্ড অফসেট। আমি শুধু বলেছিলাম আমার রেড ডায়ামন্ডের বিনিময়ে ওর ওয়াইফকে চাই। শালা আমার নাক মুখ মাথা ফাটিয়ে দিল। প্রথম লোকটি বলে উঠল। তুমি যেই মেয়েগুলোর ক্লাবে পাঠাতে চেয়েছিলে, এভি ওই মেয়েগুলোকে বাঁচিয়ে নিয়েছে। অ্যালেক্সা বিস্মিত দৃষ্টিতে তাকালো প্রথম লোকটির দিকে। কত কষ্ট করে ওই মেয়েগুলো বেছে বেছে বের করেছিল ক্লাবের এক্সক্লুসিভ স্লাট বানাবে বলে। আর অভ্রান কিনা এক তুড়িতে মেয়েগুলোকে বাঁচিয়ে নিল। রাগে ক্ষোভে ওর চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সে যন্ত্রণা সত্ত্বেও বলে উঠল। ওই এভিকে আমি ছাড়বো না। ওর কারণে রাশিয়ান মাফিয়াদের হাতে আমার ছোট ছেলেটা মরল। আমার বড় ছেলে ওর সাথে আমাদের দ্বন্দ্বের মীমাংসা করতে গেল, আর ও কিনা আমার বড় ছেলেটাকেও মেরে ফেললো। আর এখন আমার বিজনেসের 12টা বাজাতে উঠে পড়ে লেগেছে। এই অভিকে শেষ না করতে পারলে আমি শান্তি পাবো না। দ্বিতীয় লোকটি অ্যালেক্সাকে শান্ত হতে বলল। সে বেশ দৃঢ়ভাবে বলে উঠল। অবশ্যই শেষ করব, তবে তা ধীরে ধীরে পরিকল্পনা মাফিক। মনে রেখো, ও মাফিয়া বস। আন্ডারওয়ার্ল্ডের আমাদের যেই পাওয়ার আছে তার চেয়েও 4 গুণ পাওয়ার ওর কাছে আছে। তাই আমাদের ধৈর্য ধারণ করতে হবে। নিশান বই পড়তে পড়তে কখন যে বিছানায় আধশোয়া হয়ে ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেও বুঝতে পারেনি। দিনকাল তো তার বেশ ভালোই কাটছে। মেয়েটা যখন গভীর ঘুমে মগ্ন তখনই ওর কানে কিছু শব্দ ভেসে আসে, যেন কিছু ভাঙার শব্দ। মেয়েটা নড়ে চড়ে উঠল। পিট করে নিচের কালো বর্ণের নয়নজোড়া খুলল। বেডরুমের চারপাশে চোখ বোলালো মেয়েটা। না, সম্পূর্ণ রুম তো ঠিকই আছে। তাহলে ভাঙচুরের প্রখর শব্দ আসছে থেকে? মেয়েটা বিছানা থেকে উঠে দরজার দিকে অগ্রসর হলো। দরজা খোলা থাকায় বুঝতে পারলো এই শব্দ নিচের লিভিং রুম থেকে আসছে। মেয়ে ধীর পায়ে হেঁটে গেল সিঁড়ির দিকে। সেখানে যেতেই ও থ হয়ে গেল। লিভিং রুমে অভ্রান উন্মাদ পাগলের মতো সব জিনিসপত্র ভাঙচুর করছে। জোরে জোরে হিংস্র দানবের মতো হুঙ্কার ছাড়ছে। লিওন, জেরিন আর রিকা নীরব দর্শকের মতো শুধু দাঁড়িয়ে, যেন অভ্রানের সামনে যাওয়ার মতো সাহস ওদের মধ্যে নেই। কিন্তু কেন তা নিশান বোধগম্য করতে পারল না। মেয়েটা দ্রুত পায়ে কালো মার্বেলের সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। একটা শুকনো ঢোক গিলে কোমল সরে ডেকে উঠল। মেহফিল। মুহূর্তেই উন্মাদ পুরুষটির নিজ স্থানে থেমে গেল তার হিংস্রতা। সে ধীর বেগে পেছন ঘুরে মেয়েটার দিকে তাকালো। নিশানের বুক কেঁপে উঠল উন্মাদ পুরুষটির ওই রক্তিম ধূসর বর্ণের চোখ জোড়া দেখে। কী হয়েছে লোকটার? এমন পাগলামি কেন করছে সে? অভ্রান ফ্লোরে পড়ে থাকা ভাঙাচোরা কাজগুলো পেরিয়ে নিশানের সামনে গিয়ে দাঁড়ালো। ওর হাত থেকে তাজার রক্ত ছুটছে, কিন্তু অভ্রানের সেদিকে কোনো খেয়াল নেই। সে তো এক ধ্যানে দেখছে তার নিষিদ্ধ প্রেমকে। হ্যাঁ, তার নিষিদ্ধ প্রেম। এই মেয়েটা ওর কলুষিত দগ্ধ অনুভূতিহীন হৃদয়ে প্রেমের পরশে ফুল ফুটিয়েছে। মেয়েটা না চাইতেও হয়ে উঠেছে মাফিয়া বসের সবচেয়ে বড় দুর্বলতা। আর তা আজ মাফিয়া বস হারে হারে টের পাচ্ছে। সে জানে এই মেয়েটার প্রতি তার দুর্বলতা হয়তো কোনো এক সময় তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু সে এখন আর তার পরোয়া করে না। সে তার মনকে এবার একটুখানি সুযোগ দিতে চায়, নিজেকে একটা সুযোগ দিতে চায়। কিন্তু অদ্ভুত তাই না, নিজেকে হার্ডলেস বলে দাবি করা মাফিয়া বসরা অবশেষে কারো প্রেমে পড়েছে। এই নিষিদ্ধ প্রেম তাকে পোড়াবে, তাকে তিল তিল করে যন্ত্রণা দিয়ে পোড়াবে।
আর সে নির্দ্বিধায় এই নিষিদ্ধ প্রেমের আগুনে পুড়তে চায়। উন্মাদ পুরুষটি নিজের ক্ষতবিক্ষত হাতে আলতো করে নিশানের গাল জোড়া ধরল। মেয়েটার ওই নেশা ভরা কালো নয়নে নিজের ধূসর বর্ণের অক্ষি জোড়া আবদ্ধ করল। মেয়েটার চোখে ওর জন্য সুস্পষ্ট দুশ্চিন্তা দেখতে পেল সে। নিজের অধরের আদলে ক্ষীণ হাসির ঝিলিক ফুটে উঠল তার। সে শ্বাস ছেড়ে বলে উঠল। নিশান ইতালিয়ান শব্দটির অর্থ বুঝল না। সে প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকালো উন্মাদ পুরুষটির দিকে। নিশানের প্রশ্ন বুঝতে পেরে অভ্রান একটা দগ্ধ শ্বাস ছাড়ল, আর তার হৃদয়ের গহীন থেকে বেরিয়ে এলো সেই ইতালিয়ান শব্দের অর্থ। নিষিদ্ধ প্রেম আমার। অভ্রানের বাক্যটি নিশানের হৃদয়ে এক অজানা অনুভূতির সৃষ্টি করল। মেয়েটা এক দৃষ্টে চেয়ে আছে উন্মাদ পুরুষটির ধূসর বর্ণের অক্ষিপটে। লোকটা কি ওকে ভালোবাসে? কিন্তু সে যে বলেছিল এই বিয়েতে কোনো ভালোবাসার ছিটে ফোটাও নেই। সে তো বলেছিল সে নিশানকে ভালোবাসে না। তাহলে কেন আজ এমন নামে ডাকছে নিশানকে? নিশান নিজের প্রশ্নের কাছে নিজেই নতজানু হয়ে গেল। অভ্রান ওর গালগুলো আর একটু শক্ত করে ধরল। মেয়েটার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বেশ কিছু সময় নীরব রইল, যেন নিজের ধ্বংসকে সে সাদরে আলিঙ্গন করে নিচ্ছে। বেশ কিছু সময় নীরবতা বিরাজ করলো পুরো লিভিং রুম জুড়ে। আফরান আর নিশানকে কিছু মুহূর্ত প্রাইভেসি দেওয়ার জন্য লিওন, জিরিন আর রিকা চুপচাপ সেখান থেকে চলে গেল। আফরান নিশানের কপাল থেকে নিজের কপাল সরিয়ে আনল। তাকালো মেয়েটার হরিণী কালো মনির পানে। দগ্ধ বুকের ভেতরটায় কেমন অগ্নিশিখা জ্বলে উঠল তার। নিশান বিব্রত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আফরান উন্মাদিত স্বরে বলে উঠল, লিসেন টু মি, ইউ আর মাইন। তুমি আমার পারমিশন ছাড়া ভিলার বাইরে যাবে না। আরে ধুর, তোমার বাইরে যাওয়াই কোনো দরকার নেই। তোমার যা কিছু লাগবে, এনিথিং, তুমি শুধু একবার আমায় বলবে, সব তোমার সামনে এনে হাজির করব। জাস্ট তুমি ভিলার বাইরে যাবে না। মেয়েটা উন্মাদ পুরুষটির কথার কিচ্ছুটি বুঝল না। অবুঝ নয়নে শুধু চেয়ে রইল তার দৃষ্টিকোণে। ওর এই অবুঝ দৃষ্টি সইল না মাফিয়া বসটার দগ্ধ হৃদয়। নিজের অধরের এক চিলতে রুক্ষতা ভরা পরশ ছুঁয়ে দিল মেয়েটার মধ্যে। নিশান মুহূর্তেই কেঁপে উঠল, শক্ত করে খামচে ধরল পুরুষটির রক্তমাখা কালো শার্টটি। পিট দৃষ্টিতে তাকালো তার পানে। লোকটার চোখে ছড়িয়ে খুব প্রখর তীক্ষ্ণ অন্ধকার কিছু আবেশ। হ্যাঁ, অন্ধকার আবেশ আর উন্মাদনায় ঘেরা তার ধূসর মণিচূড়া। নিশান শুকনো ঢুকিল, কি বলবে বুঝতে পারছে না। আর না অভ্রান তাকে কোনো বাক্য বননের ফুসর দিল। অভ্রান আকস্মাৎ মেয়েটাকে নিজের বাহুতে তুলে নিল। নিশান যেন এবার অবাকের সপ্তম আসমানে পাড়ি জমালো। লোকটা কি করতে চাইছে তা মস্তিষ্কে ঢুকছে না কোনোভাবেই মেয়েটার। অভ্রান ওকে নিজের বাহুতে নিয়ে হাঁটা ধরলো সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই পা বাড়ালো নিচের মাস্টার বেডরুমে। রুমে প্রবেশ করেই অভ্রান নিশানকে বিছানার কাছে নিয়ে গিয়ে ধপাস করে বিছানায় ফেলে দিল। মেয়েটা শুধু তাজ্জব দৃষ্টিতে উন্মাদ পুরুষটির কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। অভ্রান রুক্ষ কণ্ঠে বলল, যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, তাই একদম রুম থেকে বের হওয়ার চেষ্টা করবে না। এই বলে অভ্রান আর এক দণ্ড সেখানে দাঁড়ালো না, হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। মেয়েটা কিছুক্ষণ স্তম্ভনেত্রে শুধু শূন্যে তাকিয়ে রইল, তারপর নিচের মধ্যে ফিরে এলো। বিছানা ছেড়ে উঠে ছুটে গেল দরজার দিকে, কিন্তু ততক্ষণে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। অভ্রান দরজা বাহির থেকে লক করে দিয়েছে। মেয়েটার মুখখানা অসহ্য বিরক্তিতে ছেয়ে গেল। বিড়বিড় করে বলে উঠল, ভারী অদ্ভুত লোক তো, বলা নেই ক নেই, দুটো বাক্য ছুড়েই আমাকে রুমে এভাবে আটকে রেখে চলে গেল। উফ, ভালো লাগে না। এই বালের মাহফিলের সাথে থাকতে থাকতে আমি নিজেই একদিন পাগল হয়ে যাব। নিজের সাথে এইভাবে বিড়বিড় করতে করতে হঠাৎ নিশানের অন্য কথা মাথায় এলো। মুখটায় খানিকটা দুশ্চিন্তার ছাপ এসে গেল এবার। চিন্তিত কণ্ঠে নিচেই বলে উঠল, তখন হাতটা তো দেখলাম কেটে গেছে, ব্যান্ডেজও করায়নি, কিন্তু অদ্ভুত লগুনি হাতে বুঝি ব্যথা অনুভূতি হলো না তার। আমি হলে আমার তো এখনই প্রাণটা যাই অবস্থা হতো। নিশানকে মাস্টার বেডরুমে আটকে রেখে অভ্রান নিচের লিভিং রুমে ফিরে গেল। মেয়েরা ভাঙাচোরা জিনিসপত্র পরিষ্কার করতে ব্যস্ত। জিরিনও তাদের হাতে হাতে সাহায্য করছে। আর লিওন ফোনে কথা বলছিল, তখনই অভ্রানকে দেখে ফোনটা কেটে অভ্রানের দিকে ছুটে গেল। ইস, ছেলেটার হাতটা কি বিভৎসভাবে কেটে গেছে। লিওন অভ্রানকে নিয়ে গিয়ে কাউচে বসালো। ফার্স্ট এড বক্স এনে বসলো অভ্রানের পাশে।
আস্তে আস্তে অভ্রানের হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করতে শুরু করলো আর শান্ত স্বরে বলল, মেয়েটাকে ওভাবে রুমে আটকে রাখাটা কি ঠিক হচ্ছে এভি? অভ্রান অভিব্যক্তিহীন দৃষ্টিতে তাকালো লিওনের দিকে আর শীতল স্বরে বলল, ওকে ওই জানোয়ারগুলোর কাছ থেকে রক্ষা করতে গিয়ে যদি আমায় ওকে রুমে আটকে রাখতে হয় তাহলে আমি তাই করব। লিওন একটা টপ্ত শ্বাস ছাড়ল। অভ্রানের সাথে শুধু শুধু তর্ক করেও পারবে না, তাই লিওন থেমে গেল। নিজের কথাগুলো ঢোক গিলে নিজের মধ্যেই রেখে দিল। অভ্রান লিভিং রুমে পুরো তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে আবার লিওনের দিকে তাকালো। সোজা বাক্যে প্রশ্ন ছুড়ল। ওই ইডিয়েটটা কোথায়? লিওন বিব্রত দৃষ্টিতে তাকালো অভ্রানের দিকে। কার কথা বলছেন আপনি? রিকের কথা বলছি। কোথায় ও? নিজে এসেছি থেকে একবারও তো ওর দেখা মিলল না। লিওন ফোঁস করে আবার শ্বাস ছাড়ল আর স্বর টেনে উত্তর দিল। মেয়ে পটাতে গেছে। অভ্রান ভ্রু কুচকাল কিঞ্চিত, আবার জিজ্ঞেস করলো, মেয়ে পটাতে মানে কাকে? তুবা মানে সম্পর্কে আপনার যে শালিকা হয় তাকে পটাতে গেছে। ইউমিন ওই বলদ মেয়েটা আবার আরহাকে কিডন্যাপ করার কাজে যে আজিয়ানকে হেল্প করেছিল? লিওন হেসে ফেলল অভ্রানের কথায়, মৃদুভাবে মাথা নাড়ল। অভ্রান বেশ কিছু সময় চুপ রইল, তারপর বলে উঠল, ভালোই মিলবে। ইডিয়েটের সাথে বাংলা বলদি, একদম পারফেক্ট। এই বলে অভ্রান উঠে চলে যেতে নিলে লিওন পেছন থেকে সিরিয়াস কণ্ঠে বলে উঠল, অ্যালেক্সাকে আজ আপনার ওইভাবে মারাটা ঠিক হয়নি এভি। অভ্রান সামনের দিকে পা বাড়াতে গিয়েও থেমে গেল। পেছনে ঘুরে অগ্নি দৃষ্টিতে তাকালো লিওনের দিকে, যেন চোখ দিয়ে লিওনকে সে ভস্ম করে দিবে এক্ষুনি। লিওন সঙ্গে সঙ্গে নিজের চোখ নামিয়ে ফেলল। সে বেশ নিচু স্বরে বলল, মার্জনা করবে, তবে এটা সত্যিই ঠিক হয়নি। তো ওই ফাকিং রেড ডায়মন্ড পাওয়ার লোভে আমি আমার বউকে ওই বুলশিটটার হাতে তুলে দিলে সেটা খুব ভালো হতো। অভ্রানের এমন ঝাঝালো বাক্য শুনে লিওন অনুতপ্ত হলো। আসলেই তো, একটা ডায়মন্ডের জন্য কি আর নিজের বউকে কোনো নরপিশাচের হাতে তুলে দেওয়া যায়? লিওন নিজেকে ধাতস্থ করে মৃদু স্বরে বলল। তাহলে কি করবেন? অভ্রান গম্ভীর কণ্ঠে বলল, বউটা আমার থাকবে, আর রেড ডায়মন্ডও আমি ওই বুলশিটটার কাছ থেকে ছিনিয়ে নেব। এই বলে অভ্রান নিজের অফিস রুমের দিকে পা বাড়ালো। লিওন কাউচে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। তখনই ওর চোখ পড়ল সামনে মেয়েদের কাজে সাহায্য করতে থাকা সেই শক্ত চরিত্রের যুবতীর দিকে। মেয়েটা নিখুঁতভাবে নিজের কাজ করছে, পরনে একটা সাদা রঙের শার্ট আর ব্যাগি প্যান্ট পরা। মেয়েটা ছেলেদের মতোই চলাফেরা করতে চাইলেও কোনো না কোনো দিক দিয়ে ওর নারী সত্তা তবু প্রগাঢ়ভাবে ফুটে ওঠে ওর মাঝে। লিওন নিঃশব্দে নিচের চোখ বুঝল, হারিয়ে গেল ভাবনার গভীর কালো অন্ধকারে ঘেরা জগতে। সালটা ছিল 2019, আষাঢ় মাস। আসে ভেজা হাওয়া আর মেঘলা আকাশের হাত ধরে। গ্রীষ্মের দাবাদাহ ধীরে ধীরে কমে এসেছে। প্রকৃতি যেন দীর্ঘ অপেক্ষার পর এক ফোঁটা শান্তির নিঃশ্বাস ফেলল। আকাশ জুড়ে কালো সাদা মেঘের আনাগোনা, কখনো তারা নীরবে ফেসে থাকে, কখনো হঠাৎই বজ্রের গর্জনে জানান দেয় বৃষ্টির আগমন। তবে শহরে আসে ভিন্ন রূপে। গ্রামের নরম সবুজ নয়, বরং কংক্রিট আর কোলাহলের ভেতর ভেজা এক বিষণ্ণতা নিয়ে। উঁচু দালানগুলোর ফাঁকে আকাশটা যেন আরও ছোট হয়ে যায়, ধূসর মেঘে ঢাকা থাকে সারাদিন। হঠাৎ হঠাৎ নামা বৃষ্টিতে শহরের রাস্তাগুলো ঝকঝকে হলেও তাতে জমে থাকে স্বচ্ছ বৃষ্টির পানি, নালার গন্ধ আর ভেজা ধুলো মিশে এক অন্যরকম ভারী বাতাস তৈরি করে। অফিস ফেরত মানুষের তাড়াহুড়ো বেড়ে যায়, ছাতার ভিড়ে ফুটপাত সংকুচিত হয়, বাসস্টপে ভেজা শরীরে মানুষের দীর্ঘ লাইন, গাড়ির চাকায় জলের ছিটা ছড়ায়, হর্নের শব্দ বৃষ্টির শব্দের সঙ্গে মিশে এক অস্থির সিম্ফনি তোলে। সিগন্যাল লাইটের লাল সবুজ রং ভেজা রাস্তায় প্রতিফলিত হয়ে রাতের শহরকে দেয় কাচের মতো ঝলমলে এক সৌন্দর্য। সবে নিজেদের একটা মাফিয়া ডিল তামাম করে অভ্রান আর লিওন বিলার দিকে ফিরে যাচ্ছিল। শহরের কোলাহলপূর্ণ রাস্তা পেছনে ফেলে জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তায় সবে গাড়ি প্রবেশ করেছে। অভ্রান আর লিওন মিলে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে মগ্ন তখন। ঠিক সেই সময় রাস্তার মাঝে রিকা ব্রেক কষে। লিওন আর অভ্রান তার দিকে বিরক্তি নিয়ে তাকাতেই রিকা গম্ভীর স্বরে বলে উঠল, গাড়ির সামনে একটা মেয়ে বসে পড়েছে, তাই ব্রেক কষেছি। ওর কথা শুনে অভ্রান আর লিওন চোখাচোখি করলো। তারপর লিওন রিকাকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে চেক করতে গেল সামনে কাউকে আঘাত বা অ্যাক্সিডেন্ট করে দিয়েছে কিনা। গাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই দুজন
থয় নিজের স্থানে জমে গেল। গাড়ির হেডলাইটের প্রখর আলোতে এমন দৃশ্য যেন তারা দুজনেই আশা করেনি। হতবাক চিত্তে তাকিয়ে আছে সামনে। মুমূর্ষ জীর্ণ শীর্ণ শরীরের বিভিন্ন অঙ্গে ক্ষতে ভরা একটা নারী মূর্তির রাস্তায় পড়ে আছে। শরীরে রক্তে ভরা সাদা ছেঁড়া বস্ত্রটুকু যেন তাকে ঢেকে রাখতে অক্ষম। মেয়েটির লম্বা ডার্ক ব্রাউন চুলগুলো তার মুখখানা ঢেকে রেখেছে। এই দৃশ্য চোখে পড়তেই রিকা দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। লিওন কি করবে বুঝতে পারছে না। মেয়েটার কাছে গিয়ে তাকে সাহায্য করবে নাকি এভাবে এমন বিভৎস অবস্থায় তাকে ফেলে রেখে যাবে। নিজের মানবসত্তা আর মাফিয়া রুলসের টানা পড়ানি এসে খুব বাজেভাবে ফেসে গেছে। ততক্ষণে অভ্রানু গাড়ি থেকে বেরিয়ে এলো। রাস্তার সামনে এসে এমন দৃশ্য দেখে মুহূর্তের জন্য মাফিয়া বস নিজেও স্তম্ভিত হয়ে গেল। কেন যেন তার চোখের সামনে ভেসে উঠল তার বিভৎস অতীতের আবছাছ স্মৃতি। অভ্রান নিচের মাথা ঝাঁকুনি দিল। লিওনকে বলল মেয়েটার কাছে গিয়ে দেখতে যে মেয়েটার হুঁশ আছে কিনা। বসের অনুমতি পেতে লিওন মেয়েটার কাছে দ্রুত গতিতে ছুটে গেল। হাঁটু মুড়ে মেয়েটার সামনে বসল। মেয়েটার সর্বাঙ্গ কাঁপছে, হয়তো এখন নিজের জ্ঞান হারায়নি পুরোপুরি। লিওন মেয়েটার মুখের সামনে থাকা চুলগুলো সরিয়ে দিতেই আবিষ্কার করলো ছোট ছোট ক্ষতে ভরা একখানা কোমল নিষ্পাপ মুখশ্রী। লিওন থমকে গেল। তার কাছে মনে হলো পুরো পৃথিবী যেন নিজের ঘূর্ণয়ন বন্ধ করে দিল। মেয়েটা বিধ্বস্ত অশ্রুভরা আতঙ্কিত দৃষ্টিতে তাকালো লিওনের চোখের পানে। ওর এমন দৃষ্টি যথেষ্ট ছিল এই নির্দয় মাফিয়াটার মনে ঝড় তুলে দেওয়ার জন্য। লিওন ত্বরান্বিত বেগে নিজের কালো রঙের কোটটি খুলে মেয়েটার ক্ষতবিক্ষত দেহে চড়িয়ে দিল। আস্তে করে মেয়েটার মাথা উঁচু করে তাকে বসানোর চেষ্টা করল। মেয়েটা ভীষণ ভীতু হয়ে আছে। লিওনের শ্রদ্ধাশীল কোমল স্পর্শগুলোতেও সে কুঁকড়ে উঠছে, যেন এই স্পর্শগুলো তার কোমল বিধ্বস্ত শরীরে কাটার মতো বিঁধছে। লিওন তা বুঝেও এই মুহূর্তে উপেক্ষা করে সামান্য মৃদু স্বরে জিজ্ঞেস করল, কে তুমি? এই অবস্থা কি করে হলো তোমার? মেয়েটা অনেক কষ্টে ভাঙা স্বরে বলল। ওরা ওরা আর কোনো শব্দ তার অধর থেকে বের হলো না। মেয়েটার চোখ জোড়া ঝাপসা হয়ে এলো। মাথাটা তীব্র যন্ত্রণায় ভনভন করে উঠল। মস্তক ফাঁকা হয়ে গেল তার। চোখের কোমল পাতা জোড়া নিভে গেল। অচেতন হয়ে ঢলে পড়ল সামনে বসে থাকা বলিষ্ঠ পুরুষের শক্ত বক্ষে। লিওন, অভ্রান আর রিকা একে অপরের দিকে চোখাচোখি করল। তারপর অভ্রান বলল মেয়েটাকে সাথে নিয়ে যেতে। মেয়েটিকে মেহফিল ভিলার গেস্ট রুমে রাখা হয়েছে। অভ্রানের ব্যক্তিগত ডাক্তার চৌহানি সে ভিলার ভেতরেই মেয়েটার ট্রিটমেন্ট করেছেন আর এমন কিছু তথ্য দিয়েছেন যা একজন সাধারণ মানুষ শুনলে হয়তো তার গায়ে কাঁটা দিয়ে উঠত। জোহান জানিয়েছে মেয়েটাকে প্রতিনিয়ত মারধর করা হয়েছে এবং মেয়েটাকে ফিজিক্যালি ফোর্স করা হয়েছে। অভ্রান আর রিকা অভিব্যক্তিহীনভাবে দাঁড়িয়ে থাকলেও লিওনের বুকটা মুচড়ে ওঠে ডাক্তারের কথা শুনে। একটা ফুলের মতো মেয়েকে এইভাবে কষ্ট দিতে বুঝি ওই জানোয়ারগুলোর একটুও বিবেকে বাঁধল না। লিওন ছুটে গেল গেস্ট রুমে। বিছানার উপর মেয়েটার কোমল দেহখানা কুঁকড়ে আছে। ডাক্তার ইঞ্জেকশন দিয়েছিল তাই এখন ঘুমোচ্ছে। লিওন গিয়ে বেডের পাশে হাঁটু মুড়ে বসল। ইস, কি নিষ্পাপ দেখতে মেয়েটার মুখখানা। কেউ কিভাবে ওর সাথে এত পাষাণ হতে পারে? লিওন সারাটা রাত মেয়েটার দেখাশোনা করেছে। জিনিসটা অভ্রান আর রিকার কাছে বেশ অবাক লেগেছিল। একটা অজানা মেয়ের প্রতি লিওনের এত কোমলতা ভারী অদ্ভুত লাগলো তাদের কাছে। তবে ছেলেটাকে এ নিয়ে কিছু বলল না। পরের দিন সকালে সূর্যের তীক্ষ্ণ আলো ঘরে প্রবেশ করতেই মেয়েটা নড়ে চড়ে উঠল। আস্তে আস্তে বিটবিট করে চোখ জোড়া খুলল। আশপাশ তাকিয়ে বুঝতে পারলো এটা অন্য কোনো জায়গা। মেয়েটা উঠতে চাইলো, কিন্তু ক্লান্ত ব্যথা ভরা শরীরে যেন এক বিন্দু শক্তিটুকুও অবশিষ্ট নেই তার। ডান হাতের দিকে তাকাতে লক্ষ্য করলো স্যালাইনের সুই হাতের শিরার সাথে সংযুক্ত করা। মেয়েটা আরেকটু ভালোভাবে লক্ষ্য করতেই চোখ পড়ল সামনের চেয়ারে বসে থাকা একটা সুপুরুষের দিকে, যে চেয়ারে বসা অবস্থায় ঘুমিয়ে পড়েছে। ভালো করে দেখতেই ওর মনে পড়লো এই ছেলেটার বুকেই তো গত রাতেও নিজের জ্ঞান হারিয়েছিল। মেয়েটা ক্ষণিকের জন্য ভয় পেয়ে গেল। বেশ ভীতস্বরে ডেকে উঠল, এই যে শুনছেন? লিওন আধো আধো চোখে বিছানার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। মেয়েটাকে সজাগ দেখে সে চেয়ার থেকে উঠে বিছানার কাছে এলো। মেয়েটার কোমল মুখের দিকে তাকিয়ে বিচলিত স্বরে আওড়ালো, তুমি ঠিক আছো? কোথাও কষ্ট হচ্ছে তোমার? আমায় বলতে পারো। ছেলেটার এমন নরম বিচলিত কণ্ঠস্বর নিজের কর্ণে পৌঁছতেই মেয়েটার ভয়গুলো যেন উড়ে পালালো। চক্ষু জোড়া অশ্রুতে ভরে এলো। কতদিন হয়ে গেছে কেউ ওকে এমন করে কিছু জিজ্ঞেস করে না, ওর ভালো মন্দের খবর নেয় না। মেয়েটা ভীত স্বরে বলে উঠল, আমায় মারবেন না তো?
ওরা না আমায় খুব মারতো, আমার খুব কষ্ট হতো। মেয়েটার এমন কথায় লিওনের বুক কেঁপে উঠল। ফায়ার ড্রাগন গ্রুপের সেকেন্ড লিডারের চোখ জোড়া অজান্তেই অশ্রুসিক্ত হলো। ছেলেটা আলতো করে মেয়েটার গালে হাত দিয়ে নরম স্বরে বলল, এমনিতে তো পাপ করে করে নিজের পাপের বোঝা বাড়াচ্ছি, তার মধ্যে যদি তোমার মতো একটা ফুলকে কষ্ট দেই, তাহলে তো আমি নিকৃষ্ট পশুতে পরিণত হব। মেয়েটা ভাঙা স্বরে বলল, আপনি কি মাফিয়া? তবে ভয় পেও না, আমরা কেউই তোমার কোনো ক্ষতি করব না। এই বলে লিওন একজন মেয়েটকে বলল গরম গরম স্যুপ নিয়ে আসতে। মিনিট 10 পর মেয়েট স্যুপ নিয়ে এলো। লিওন অত্যন্ত যত্নের সাথে মেয়েটাকে স্যুপ খাইয়ে দিল। সেই সময় অভ্রান আর রিকাও রুমে প্রবেশ করলো, তবে কোনো প্রকার শব্দ করলো না। স্যুপ খাওয়া শেষে লিওন মেয়েটাকে ডাক্তারের দেওয়া কিছু ঔষধ খাইয়ে দেয়। তারপর ওকে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে লিওন আলতো স্বরে বলল, তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তার উত্তর কি তুমি আমায় দিবে? মেয়েটা একটু ঘাবড়ে গেল। একবার লিওন তো আরেকবার অভ্রান ও রিকার দিকে তাকালো। ভয়ের আবার হানা দিল ওর মনে। তবুও মেয়েটার সাহস জুগিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ভাবলো ভয় পেয়ে আর কি বা লাভ হবে, নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ তো তার কবেই খোয়া গেছে। লিওন একটা লম্বা শ্বাস টানল, তারপর মৃদু স্বরে জিজ্ঞেস করলো, তোমার পুরো নাকি? মেয়েটা এক ঢোক গিলে ছোট্ট স্বরে জবাব দিল, জেরিন তুর্জকা। আচ্ছা জেরিন, তোমার সাথে কি ঘটেছিল? তোমার এই অবস্থা কে করেছে? অভ্রানের সোজা প্রশ্নে জেরিন মেয়েটা ভীষণ ঘাবড়ে গেল। চোখ দুটো আবারও অশ্রুতে ভরে উঠল। তা দেখে লিওন নরম স্বরে বলল, ভয় পেও না, আমি তোমায় বলেছি না আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি নির্দ্বিধায় আমাদেরকে বলতে পারো সব। হতে পারে আমরা কোনোভাবে তোমায় সাহায্য করতে পারি। এই বলে লিওন মেয়েটার চোখের পানি মুছে দিল। জেরিন কিছুক্ষণ চুপ থাকলো। অভ্রানের ধৈর্য হারাচ্ছে, তবে তা মেয়েটাকে বুঝতে দিল না। এমনিতেই তার প্রশ্নে মেয়েটা কেঁদে দিয়েছে। এখন যদি সে আবার কিছু বলে তাহলে হয়তো আরও কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তাই মাফিয়া বস নিজেকে বহু কষ্টে সংযত করে নিল। জেরিন নিজেকে শান্ত করে আস্তে আস্তে বলতে শুরু করলো, আমার বাবা আর মা ছিলেন অ্যালেক্সার খুব বিশ্বস্ত স্পাই। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান। খুব আদরের ছিলাম। তাদের এই অন্ধকার কালো জগৎ থেকে সবসময় তারা আমাকে রক্ষা করার চেষ্টা করত। কিন্তু অ্যালেক্সার কুনজর থেকে তারা আমায় রক্ষা করতে পারেনি। গত মাসে অ্যালেক্সা নাইট ক্লাবে একটা ইভেন্টের আয়োজন করা হয়। সেখানে তার কিছু পিওর ভার্জিন মেয়ে লাগতো, যাদের সে স্পেশাল স্লাট হিসেবে উপস্থাপনা করতে পারবে রাশিয়ান মাফিয়া ডনদের সামনে। 10টা মেয়ের জোগাড় হয়েও গিয়েছিল, কিন্তু একটা মেয়ে কীভাবে সেখান থেকে পালিয়ে যায় এটা জানার পর অ্যালেক্সা চিন্তায় পড়ে যায়। কারণ নাইট ক্লাবে তার সেই বিশেষ ইভেন্ট হয়, এর মধ্যে যদি সে মেয়ে জোগাড় করতে না পারে তাহলে তার প্রভাব পড়তো তার বিজনেসের উপর। কোনো উপায় না পেয়ে অ্যালেক্সা এলো আমার বাবা মায়ের কাছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমাকে চাইলো তার ক্লাবের সেই বিশেষ স্লাট বানানোর জন্য। আমার বাবা মা তার বিশ্বস্ত স্পাই হলেও তার এই অফারটি মানা করে দেয়। কোনো বাবা মা কি আদৌ পারবে তাদের সন্তানকে এমন জঘন্য কাজের দিকে ছেড়ে দিতে? অবশ্যই না। তার জন্যই তারা মানা করে দেয়। কিন্তু তাদের এই না করাটাই যেন আমাদের উপর কাল হয়ে দাঁড়ায়। মেয়েটা থামলো, বেশ লম্বা একটা শ্বাস নিল। চোখে জল থই থই করছে, যে কোনো মুহূর্তে চোখ থেকে গড়িয়ে পড়ার অবস্থা। কিন্তু মেয়েটা নিজেকে সামলে নিল, নিজেকে ধাতস্থ করে আবার বলতে শুরু করলো, আমার বাবা মা অ্যালেক্সার প্রস্তাবে রাজি না হওয়ায় সে ভীষণ ক্ষুব্ধ হয় আমাদের উপর। সেদিন রাতে অ্যালেক্সা আমাদের বাড়িতে এলো। আমার বাবা মাকে আরও একবার প্রস্তাবটি দিল। আমার বাবা মা সঙ্গে সঙ্গে না করে দিল। বাস, তারপর আমার চোখের সামনে আমার বাবা মাকে নৃশংসভাবে হত্যা করলো। আমি স্তব্ধ হয়ে গেলাম এমন দৃশ্য দেখে। জুড়ে জুড়ে কেঁদে উঠলাম। ছুটে গেলাম বাবা মায়ের নিথর মৃতদেহের কাছে। তাদের কত করে বললাম আব্বু আম্মুকে উঠতে, কিন্তু আমার কোনো কথাই সাড়া দিল না তারা। আমার এই নিঠুর
নির্দয় পৃথিবীতে একা রেখে চলে গেল। আমার কান্না দেখে ওই জানোয়ারের মন গলল না। আমি রাগে জেদে অবুঝ মনে অ্যালেক্সার গালে চড় মেরে বসলাম। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। মেয়েটা থেমে গেল, দু চোখ বেয়ে অশ্রু ঝরছে। লিওনকে একটা টিস্যু এগিয়ে দিল। মেয়েটা নিজের চোখ মুছতে মুছতে বলতে শুরু করলো আবার, আমি তাকে চড় মেরেছিলাম, তাই সে আমাকে তার টর্চার সেলে নিয়ে গিয়ে টানা 2 দিন বেল্ট দিয়ে মেরেছিল। কত শতবার যে নিজের জ্ঞান হারিয়েছিলাম তার কোনো হিসাবই নেই। কিছুদিন পর আমায় তৈরি হতে বলল। আমি জিজ্ঞেস করলাম কেন। আমায় বলল আমায় নাকি প্রস্টিটিউশনের জন্য ক্লাবে পাঠানো হবে। মুহূর্তেই যেন গোটা পৃথিবী আমার কাছে থেমে গেল। ইচ্ছে করছিল নিজের প্রাণটাই নিজের হাতে নিয়ে নেই। অজরে কেঁদে ফেললাম, কত কাকুতি মিনতি করলাম তার কাছে, কিন্তু জানোয়ারটা আমার প্রতি বিন্দু মাত্র দয়া হলো না। আমি যখন যাব না বলে জেদ ধরলাম, তখন সে তার ছোট ছেলে মার্কোর কাছে ছেড়ে দিল আমায়। সে রাতে হিংস্র ক্ষুধার্ত পশুর মতো ঝাঁপিয়ে পড়লো আমার উপর। কত চেষ্টা করলাম নিজেকে রক্ষা করতে, কিন্তু নিজের শেষ রক্ষা করতে পারলাম না। নিজের শেষ সম্পদটুকু ওরা আমার থেকে কেড়ে নিল। নিজের শেষ বাক্যটুকু শেষ করে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। শক্ত করে খামচে ধরল নিজের পরনের বস্ত্রটি। এদিকে তার জবানবন্দি শুনে অভ্রান, লিওন আর রেখা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। নিজেদের মুখের ভাষা যেন মুহূর্তেই ওরা হারিয়ে ফেলল। মেয়েটাকে এমন কান্না করতে দেখে লিওন আর রেখার মতো দুজন শক্ত পুরুষও নিজেদের দমিয়ে রাখতে পারল না। তাদের চোখ বেয়েও দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। কি বলে মেয়েটাকে সান্ত্বনা দিবে সেই ভাষা তাদের জানা নেই। অভ্রান চল শক্ত করে দাঁড়িয়ে আছে, দুহাত তার মুষ্টিবদ্ধ। জেরিন কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি কত করে বললাম আমায় ছেড়ে দাও, আমার এত বড় ক্ষতি করো না, কিন্তু ওই জানোয়ারটা আমায় ছাড়লো না। ক্ষুধার্ত জানোয়ারের মতো খুবলে ভুক করলো আমায়, একটুও দয়া দেখায়নি আমার প্রতি। লিওনার নিজেকে আটকে রাখতে পারল না। মেয়েটাকে একটানে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। জেরিনও অঝরে কাঁদছে। অভ্রান ধীর পায়ে বেডের কাছে এগিয়ে এলো। জেরিন আর লিওনের একদম সামনে দাঁড়ালো। জেরিন অশ্রুভরা দৃষ্টিতে তাকালো তার দিকে। অভ্রান শক্ত কণ্ঠে বলে উঠল, কান্না থামাও। অভ্রানের শক্ত কণ্ঠ কর্ণভেদ করে মস্তিষ্কে পৌঁছতেই মেয়েটা কেঁপে উঠল। ভয় ভয় নিজের চোখের পানি মুছল। অভ্রান আবারও একই স্বরে বলে উঠল, প্রতিশোধ নেবে? তোমার আর তোমার পরিবারের সাথে যে অন্যায় হয়েছে, তুমি কি তার প্রতিশোধ নিতে চাও? মেয়েটা অবাক হলো, বিস্মিত দৃষ্টিতে তাকালো অভ্রানের দিকে। কি বলছে এই ছেলে? ওর মতো একটা দুর্বল প্রকৃতির মেয়ের তারা কি আদৌ প্রতিশোধ নেওয়া সম্ভব? জেরিন কাঁপা কাঁপা স্বরে বলল, আমি পারবো না। অভ্রান ভ্রু কুচকে তাকালো মেয়েটার দিকে আর বলল, তাহলে তুমি বেঁচে থেকে কি করবে? মরে যাও। তুমি বললে আমি তোমায় আমার ব্লু শ্যাডোর সামনে ছেড়ে দিব, তারপর মৃত্যু আর তোমার কাছে কঠিন লাগবে না। জেরিন, লিওন, রেখা তিনজনই হতভম্ব চাহনিতে তাকালো অভ্রানের দিকে। ছেলেটা কত সহজে মরার কথা বলে দিল। মেয়েটার এমন অসহায় পরিস্থিতি দেখেও কেউ মন গলল না। অভ্রান শক্ত কণ্ঠে বাক্য ছুড়ল, তুমি না চাইতেও এই পাপের দুনিয়াতে প্রবেশ করেছ, আর এই দুনিয়ার একটাই নিয়ম, তা হলো হয় মরো না হয় মারো। তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে এই লড়াই করতে হবে। এবার সিদ্ধান্ত তোমার। কিন্তু আমি কিভাবে লড়াই করব? অভ্রান মেয়েটার মাথায় হাত রাখল আর বলল, সত্যি করে বলো, তুমি কি চাও না তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে? চাই। জেরিন কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল। অভ্রানের কথা শুনে অভ্রানের ঠোঁটের গোড়ায় ক্ষীর হাসির চিহ্ন পরিলক্ষিত হলো। সে জেরিনকে উদ্দেশ্য করে বলল, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে। লিওন আর রিকা মিলে তোমায় ট্রেনিং দেবে। যে কোমল সত্তার মূল্য কেউ দেয়নি, সেই কোমল সত্তাকে নিজের মধ্যে দাফন করে ফেলো। নিজের এক নতুন সত্তা তৈরি করো, নিজেকে প্রস্তুত করো। ব্যাস সেদিনের পর থেকে ওই কোমল নরম জেরিনের যেন মৃত্যু ঘটে। জন্ম নেয় এক নতুন সত্তার, যার কাছে অন্যায়ের কোনো ক্ষমা হয় না। অ্যালেক্সাকে এখনও পর্যন্ত মারতে না পারলেও ম্যাক্সকে সে রাশিয়ান মাফিয়ার হাতে নৃশংসভাবে হত্যা করিয়েছে। পুরো আন্ডারওয়ার্ল্ড জানে
আফরানের কারণেই অ্যালেক্সার ছোট ছেলে ম্যাক্স আর রাশিয়া মাফিয়াদের হাতে মারা পড়েছে, কিন্তু আসল সত্য শুধু ওরা চারজনই জানে। ফোনের রিংয়ের শব্দে লিওন অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসে। সামনে তাকিয়ে দেখে জেরিন সেখানে নেই। লিভিং রুমটাও সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ভাঙা কাচের টুকরো বা আসবাবপত্র ছিটে ফোটাও সেখানে নেই। অতীতের ভাবনায় সে এতটাই ডুবেছিল যে আশেপাশে কী ঘটেছে তা সে টেরি পায়নি। ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করতে করতে সে গার্ডেনের দিকে চলে গেল। বেডরুমে একা বসে থাকতে থাকতে নিশান ভীষণ বিরক্ত। এখন কি করবে বুঝতে পারছে না। লোকটা এভাবে ওকে রুমে বন্ধ করে দিয়ে গেল। এভাবে কতক্ষণ একা রুমের মধ্যে বসে থাকা যায়? বেশ কিছু সময় ফোন স্ক্রোল করেও মুড ঠিক হয়নি তার। তখনই ওর চোখ পড়লো আলমারির দিকে। হুট করেই মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো মেয়েটার। ছুটে গিয়ে আলমারি খুলতেই চোখের সামনে অভ্রানের সব কালো ধূসর বর্ণের শার্ট, প্যান্ট, কোট, জ্যাকেট সহ আরও যা যা অভ্রান পরে তা দেখতে পেল। মেয়েটা মন মতো একটা কালো শার্ট আর প্যান্ট বের করে নিল। তারপর তা পরে নিল আর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের দিকে তাকিয়ে একটু ভাব নিয়ে বলল, সাইজে অনেক বড়, বাট আমাকে দেখতে অনেক হ্যান্ডসাম, থুকু অনেক বিউটিফুল লাগছে। আই অ্যাম নিশান। তুই এত সুন্দর কেন? আমার যে নিজেকেই নিজের উপর হিংসে হয়। ইস! এই বলেই মেয়েটা খিলখিল করে হেসে উঠল। তারপর নিশান সাউন্ড বক্সে ফুল সাউন্ডে দেবের একটা গান ছেড়ে নিজের মতো উড়াধুরা নাচতে শুরু করলো। পুরো বেডরুম জুড়ে গানের ধ্বনিগুলো প্রতিধ্বনিত হচ্ছে। উড়বে উড়বে উড়বে, স্বপ্নের ঘুড়ি উড়বে, ঘুরবে এমন ঘুরবে, রঙিন পথে ঘুরবে, আচ্ছা বুকেতে দিচ্ছে দোলা, ইচ্ছে মোদের ঢেউ চলে ভেসে চল প্রেমের জোয়ারে, জানলে জানুক কেউ ও পাগলো, थोड़ा सा कर ले रोमांस পাগলো, थोड़ा सा कर ले रोमांस। নিশান যখন বেডরুমে নিচের মতো উড়াধুরা নাচতে ব্যস্ত, তখন অন্যদিকে অভ্রান নিচের ল্যাপটপ বন্ধ করল, চোখ জোড়া বন্ধ করল। তখনই মনে পড়ল নিশানের কথা। অনেকক্ষণ হলো মেয়েটার কাছে যায়নি, কি করছে কে জানে। এই ভেবে উঠে দাঁড়ালো সে। অফিস রুম থেকে বের হয়ে পা বাড়ালো মাস্টার বেডরুমের দিকে। বেডরুমের সামনে এসে যে না দরজাটা খুললো, সঙ্গে সঙ্গে সে চমকে উঠল। দেখল শীতের রাতের রুম শহর যেন নীরব রাজকীয়তার চাদরে ঢাকা পড়ে যায়। দিনের কোলাহল থেমে গিয়ে পুরনো পাথরের রাস্তাগুলো ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে। হলুদাভ স্ট্রিট লাইটের আলোয় রাস্তার এপাশ থেকে ওপাশ পর্যন্ত যা একটু দৃষ্টিতে পড়ে, বাকি সবটাই থাকে ঘন কুয়াশায় ঢাকা। ঠান্ডা বাতাসে ডেভন নদীর কাছ থেকে ভেসে আসে আর্দ্র শীতলতা। মাঝে মাঝে মৃদু হর্নের আওয়াজে এক দুটো গাড়ি শো করে চলে যাচ্ছে আপন মঞ্জিলে। শরীরে কালো লেদারের জ্যাকেট পরিহিত সুঠামদেহী এক সুপুরুষরূপী দাম্ভিকতার আভিজাত্যে ঘেরা একটি লম্বা পুরুষ দাঁড়িয়ে আছে নিজাম শিকদারের ছোট দোতলা বিশিষ্ট বাড়ির দুয়ারের সামনে। তার অভিব্যক্তিতে নেই কোনো কোমলতার ছিটাফোঁটা মাত্র। মুখের ভঙ্গি শক্ত কঠোর। সে তার বলিষ্ঠ হাত দিয়ে দুবার বেল বাজাতেই অপর পাশ থেকে দুবার দরজা খুলে দিল। মেয়েটার পরনে একটা হালকা হলুদ রঙের চুড়িদার, লম্বা কেশ তার সুন্দরভাবে বেনি করা। মেয়েটার সামনে থাকা লোকটাকে দেখে ভয়ে কাচুমাচু হয়ে গেল। নরম অধর জোড়া ভীষণ কাঁপতে শুরু করলো তার। তা দেখে সামনে থাকা পুরুষটির ঠোঁটের আগায় ক্রূর হাসির রেখা সুস্পষ্ট হলো। তোবা ভীত স্বরে বলল, আপনি? লোকটি কোনো প্রকার অনুমতি ছাড়াই বাড়ির ভেতরে প্রবেশ করতে করতে বলে উঠল, হ্যাঁ, আমি ব্রিকা আশরাফি। পুরুষটির গম্ভীর কণ্ঠ কর্ণে ধ্বনিত হতেই মেয়েটার সর্বাঙ্গ কেঁপে উঠল খানিক। এর আগে রিকার এই নাম সে বহুবার শুনেছে, কিন্তু এই প্রথমবার তার মুখ থেকে নিজের পুরো নাম শুনে মেয়েটা কেঁপে উঠল। তার নামের মতোই সে মানুষটাও ভীষণ গম্ভীর, যেন পান থেকে চুন খসলেই লোকটা কাউকে মারতে প্রস্তুত। রিক্কা আশরাফি বাড়ির ভেতরে প্রবেশ করেই সোজা সোফাতে হেলান দিয়ে বসলো। দেখে মনে হচ্ছে কোনো এক রাজা নিজের আসন গ্রহণ করেছে মাত্র। তবে মেয়েটা মনে মনে বিরক্ত হলো বেশ। একে তো হুট করে এসেছে, আবার তার উপর কোনো অনুমতি ছাড়াই ঘরে ঢুকে আইসি ভঙ্গিতে সোফাতে বসেছে। মেয়েটা ধীর পায়ে রিকার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের বিরক্তিকর ভাব রিকাকে বুঝতে না দিয়ে ভীত কণ্ঠে জিজ্ঞেস করলো, নিশান আপু কেমন আছে? রিকা মেয়েটার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে উত্তর দিল, সে তার স্বামীর সাথে সুখে আছে।
তুমি শত চেষ্টা করেও তাদের সংসার ভাঙতে পারলে না। ইস, আফসোস। মেয়েটা অবাক দৃষ্টিতে তাকালো পুরুষটির দিকে। দু চোখে জল জমে উঠল তার। মেয়েটা নিচু স্বরে বলল, আমি শুধু আমার আদি ভাইয়া আর আপুকে এক করতেই ভাইয়ার সাথে হাত মিলিয়েছিলাম। তবুও তুমি অন্যায় করেছো, অন্যায়কে প্রশ্রয় দিয়েছো। তবু আর কিছু বলতে পারল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। আজ বাড়িতে নিজাম শিকদার আর আয়েশা বেগমও নেই। দিহান পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে, তাই ওরও আসতে দেরি হতে পারে। বাড়িতে শুধু তুবা একা, এই কারণে মেয়েটার ভয় আরও বেশি বেড়ে গেছে। এরা মাফিয়া মানুষ, দয়ামায়ার ছিটে ফোটাও এদের হৃদয় নেই। যদি মেয়েটার কোনো ক্ষতি করে দেয়, এই ভয় তোবার যেন ক্ষণে ক্ষণে এই শরীরে কম্পন দিয়ে উঠছে। মেয়েটা অস্বস্তি বোধ করছে, তা হয়তো রিকাও বুঝতে পারল। তাই সে সোজা সাপটাভাবে সাবলীল ভঙ্গিমায় জিজ্ঞেস করল। ভয় পাচ্ছ? তোমা ভীত দৃষ্টিতে তাকালো পুরুষটির দিকে, তারপর ছোট করে বলল। তার উত্তরে রিকা শব্দ করে হেসে উঠল, যা দেখে তোমার ভয় আরও বেড়ে গেল। মেয়েটা শক্ত করে তার পরনের জামাটি খামচে ধরল হাতের দুপাশে। ইচ্ছে করছে শব্দ করে কেটে ফেলতে, কিন্তু ভয়ের চোটে কান্নারাও গলায় আটকে গেছে তার। কিছু বলার জন্য ছোট্ট মুখখানা খুলল, কিন্তু তাও প্রতিটা কথা তার গলায় দলা পাকিয়ে চুপসে গেল। রিকা আচমকাই ওর সামনে এসে দাঁড়ালো। মেয়েটা ভয়ে দু কদম পিছিয়ে গেল, চোখে জল থুই থুই করছে। রিকা শান্ত কণ্ঠে শুধালো, আমাকে কেমন লাগে তোমার? মেয়েটা চমকে উঠল, বিস্মিত চাহনিতে তাকালো সামনে থাকা গম্ভীর পুরুষটির দিকে। সে যেন রিকার থেকে এমন প্রশ্ন প্রত্যাশা করেনি। মেয়েটা প্রথমবারের মতো পুরুষটির চোখে চোখ রাখল। ওই অভিব্যক্তিহীন চোখের চাহনিতে কিছু তো একটা আছেই, যা অষ্টাদশীর ছোট্ট মনটা ধরতে পারছে না। অষ্টাদশী নিজের হৃদয় কম্পন অনুভব করল, সহসায় নিজের নেত্র সরিয়ে নিল। সদ্য যৌবনে পদার্পণ করা অষ্টাদশীর কোমল মনে অচেনা অনুভূতির আন্দোলন শুরু হলো। মেয়েটা নিজ স্থানে দাঁড়িয়ে থাকতে পারল না, আর এক মুহূর্ত সিঁড়ি বেয়ে ছুটে পালালো নিজের ঘরের দিকে। রিকা পাথরের মূর্তির ন্যায় নিজ স্থানে দাঁড়িয়ে রইল। মেয়েটার পিছু নিল না, তার যা করার ছিল সে তা করে নিয়েছে। রিকা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, তখন তার সঙ্গে সাক্ষাৎ মিলে দিহানের। ছেলেটা সবে কাজ থেকে ফিরেছে, এমন সময় রিকার সাথে সাক্ষাৎটা সে কল্পনা করেনি। দিহান কিছু বলতে যাবে, তার আগে রিকা কর্কশ কণ্ঠে বলে উঠল, আমার আমানত তোমাদের কাছে আরো কিছুদিন সুরক্ষিত রেখো। সময় হলে আমি এসে তাকে আমার সঙ্গে নিয়ে যাব। এই বলে রিকা তার পকেট থেকে সিগারেট বের করে, তাতে আগুন জ্বালিয়ে মুখে নিয়ে এক টান দিল। তারপর ফোঁস করে মুখ থেকে নিকোটিনের ধোঁয়া ছড়িয়ে দিল অদৃশ্য বাতাসে। বড় বড় পা ফেলে বেরিয়ে গেল বাড়িটি থেকে। দিহান নিজ স্থানে স্তম্ভ মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। ফাঁকা মস্তিষ্কে রিকার বলা কথাগুলো বাজতে লাগলো বারবার, কিন্তু কথাগুলোর মূল অর্থ সে খুঁজে বের করতে পারল না। কিসের আমানতের কথা বলল সে? তাদের কাছে তো নিশানি আমানত হিসেবে ছিল, তাকে তো অভ্রান নিজের বউ করে নিয়ে গেছে। তাহলে রিকা কার কথা বলল? অভ্রান অফিস রুম থেকে বেরিয়ে পা বাড়ালো নিজের মাস্টার বেডরুমের দিকে। কালো রঙের শার্টের দুইটা বোতাম একে একে খুলল সে। দরজার কাছে পৌঁছে আস্তে করে দুয়ার খুলল। সঙ্গে সঙ্গে আবিষ্কার করলো এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। মাফিয়া বস ক্ষণিকের সময়ের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল দুয়ারে। বেডরুমের ভেতরে তার কলুষিত হৃদয় ধ্বংসকারী রমণী তারই শার্ট প্যান্ট পরে গানের তালে তালে উল্টো পাল্টা স্টেপে নাচতে ব্যস্ত। আশপাশের দিন দুনিয়ার খবর যেন সে ভুলেই গেছে। মনের আনন্দে নিজের মতো নিজেই মাতিয়ে তুলছে গানের তালে। নিজের বাহ্যিক অভিব্যক্তি শক্ত রাখলেও মাফিয়া বসের হৃদয় তোলপাড় সৃষ্টি হলো। ইচ্ছে করলো সারা জীবন মেয়েটার এমন হাসি খুশি মুখখানা দেখে কাটিয়ে দিতে। নিশান নিজের তালে নেচেই যাচ্ছে, তবে হঠাৎই তার অনুভূত হলো কেউ প্রখরাবেশী দৃষ্টিতে তার দিকে নীরবে চেয়ে আছে। মেয়েটা পাশ ঘুরে তাকালো, দেখতে পেল অভ্রান তার আবেশী দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটা ভয় পেল না, মোটেও না, বরং একটা সৌজন্যের হাসি দিল। অভ্রান তাকালো নিশানের হাসি মাখা মুখের পানে। তার অনুভূতিহীন দগ্ধ হৃদয় আবার ঝড় উঠল। চিনচিন ব্যথায় কেঁপে উঠল বক্ষতার, কিন্তু তার ধূসর বর্ণের চক্ষু আবদ্ধতার আরহা তার নিষিদ্ধ প্রেমের দিকে। মাফিয়া বসটা জানে এই মেয়ের প্রতি তার এই চাওয়া আকাঙ্ক্ষা একদিন তার বরবাদ, তার ধ্বংসের মূল কারণ হবে। কিন্তু সে এখন আর তা পরোয়া করে না। সে ভেবেই নিয়েছে এখন থেকে সে শুধু তার নিশানের কথা ভাববে। তার এই নিষিদ্ধ প্রেমের কোনো ক্ষতি সে হতে দিবে না। তার ভাবনার মাঝে ছিদ ঘটল নিশানের ডাকে। মেয়েটা হাসি মাখা মুখে ডেকে উঠল, মেহফিল।
অভ্রান আনমনে আবারও সেই একই নামে ডেকে উঠল মেয়েটাকে। নিষিদ্ধ প্রেম আমার। মেয়েটা একটু কেঁপে উঠল। অভ্রানের মুখ থেকে এই নামটা শুনলে ওর বুকের ভেতর কেমন ব্যথা করে ওঠে। নিশান ধীর পায়ে এগিয়ে গেল পুরুষটির দিকে। মেয়েটা একদম তার সামনে গিয়ে দাঁড়ালো। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হয় মেয়েটার মাথাটা তার বুক অবধি আসতে পারল। নিশান চোখ তুলে তাকালো তার দিকে, নিজে নিজেই বলে উঠল, রুমে আমায় আপনি আটকে রেখে গিয়েছিলেন। অনেক বিরক্ত লাগছিল একা একা, তাই নিঃসঙ্গতা একা একা নিজের মুড ঠিক করছিলাম। অভ্রান নিশ্চুপ রইল, কোনো প্রকার প্রত্যুত্তর করল না। নিশানকে হালকা করে পাশে সরিয়ে দিয়ে রুমের ভেতর প্রবেশ করল। নিজের শরীর থেকে চোখের পলকে কালো বর্ণের কোটটা খুলে ছুঁড়ে ফেলল কাউচের ওপর। নিশান শুধু চেয়েছে তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। অভ্রান তাকালো তার দিকে, তার মুখের ভঙ্গিমা এখনও অভিব্যক্তিহীন। নিশান পড়ল আচ্ছা মুসিবতে। লোকটা রেগে আছে না অন্য কিছু মেয়েটা বুঝে উঠতে পারছে না। তখনই নিজের অধরের আদলে এক ছেলতে সূক্ষ্ম হাসির আভাস ঘটিয়ে নিশানকে উদ্দেশ্য করে বলল সে, তোমার সাথে সঙ্গ দিলে মন্দ হয় না, তাই না স্নুরব? নিশান বিস্মিত হলো। চোখ দুটি গোল গোল রসগোল্লার মতো হয়ে গেল তার, যেন এক্ষুনি কোটর থেকে টুস করে খুলে পড়বে। মেয়েটা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। লোকটা কি আসলে এই কথা বলল, নাকি ও জেগে জেগে আজকাল স্বপ্ন দেখা শুরু করেছে? অভ্রানের মতো একটা হৃদয়হীন মানুষ যে তার এই বাচ্চা মতো সামিল হতে চাইবে তা নিশান কল্পনাও করতে পারেনি। অভ্রান আবার বলে উঠল, দেবের গান আমারও খুব ভালো লাগে, চলো একসাথে একটু কাপল ডান্স করি। এই বলে অভ্রান নিশানের দিকে তাকিয়ে চোখ টিপ মারল। নিশান নিজের বুকে হাত দিল সঙ্গে সঙ্গে। মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক করে কলিজা, কিডনি, ফুসফুস সব একত্রে বেরিয়ে আসবে। ওর সামনে যেন এই মুহূর্তে অন্য কোনো পুরুষ দাঁড়িয়ে আছে। এ যেন ওর স্বামী মাফিয়া বস অভ্রান মেহফিল নয়, বরং ওর মতোই কোনো সাধারণ মানুষ। নিশান আর কিছু ভাবার আগেই অভ্রান তাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। নিশানের মুখ থেকে ছোট ছোট চুলগুলো কানের পাশে গুজে দিতে দিতে বলে, শুরু করা যাক ওয়াইফি। সে এক মুহূর্ত নিশানের উত্তরের অপেক্ষা করল না। দেবের একটা রোমান্টিক গান প্লে করলো, আর তার তালে নিশানের সাথেই সামিল হলো নাচের তালে। পুরো রুম জুড়ে গানের লাইনগুলো প্রতিধ্বনিত হচ্ছে, আর তার সাথে তাল মিলিয়ে নাচছে তুই মানব মানবী। হালকা হাওয়ার মতন চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেমানি মন, বাঁধব তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল আঁকবো আর সারা দিনটায় আমার। কিছু মুহূর্তের জন্য দুজনের কাছে আশেপাশের সব কিছু অদৃশ্য হয়ে উঠল। দুজনে হারিয়ে গেল নিজেদের অন্য এক জগতে, যেখানে শুধু মাফিয়া বস আর তার নিষিদ্ধ প্রেমের অস্তিত্ব আছে। দুজনের শরীর গানের মৃদু শব্দে তাল মিলিয়ে তুলছে। ধূসর বর্ণের চোখ জোড়া আবদ্ধ তার ধ্বংসকারীর হরিণী কালো বর্ণের চোখের আদলে। অভ্রান সামান্য ঝুঁকে পড়ল নিশানের মুখ বদনের কাছে। তার তীব্র শ্বাসগুলো মেয়েটার কোমল মুখে পড়ছে, জানা চাইতেও রমণীকে মৃদুভাবে কাঁপিয়ে তুলছে। অভ্রান আর একটু ঝুঁকে পড়ল, তার নাক স্পর্শ করল নিশানের নাকের সাথে। দুজনের অধরের দূরত্ব স্রেফ কয়েক সেন্টিমিটার মাত্র। একজন আশকারা দিলে আরেকজন সামনে এগোবে। মুহূর্তটা কেমন ধীর হয়ে গেল। পুরো ঘর জুড়ে অন্যরকম উত্তেজনার সৃষ্টি হলো। গানের মৃদু লাইন আর তাদের দুজন নিঃশ্বাস প্রশ্বাসের শব্দবিহীন অন্য কোনো শব্দের অস্তিত্ব নেই ঘর জুড়ে। নিশানান মনে ঘামছে ধরল। অভ্রানের উঁচু কাঁধ আলতো করে নিজের অক্ষিজোড়া বন্ধ করে নিল। অভ্রান যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল। মেয়েটা নিজের চোখ বন্ধ করতেই উন্মাদ পুরুষটি আশকারা পেয়ে গেল। আস্তে করে নিজের অধর জোড়া যখনই স্পর্শ করতে যাবে নিজের ব্যক্তিগত নারীর অধরায়, ঠিক সেই মুহূর্তেই একটি তেজস্ক্রিয় মেইলি কণ্ঠস্বরে তাদের এই আকল মুহূর্তের ব্যাঘাত ঘটল। দুজনে চোখ খুলে দরজার দিকে তাকালো। একটি নারী মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে, পরনে একটা টপস আর জিন্স প্যান্ট পরা। মেয়েটি ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে অভ্রান আর নিশানের দিকে। সে একই তেজস্ক্রিয় কণ্ঠে চেঁচিয়ে উঠল,
এভি, তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারো? তুমি আমায় ছেড়ে এই মেয়েটাকে বিয়ে করলে? আফরানের চোয়াল শক্ত হয়ে এলো, শক্ত করে নিজের হাত নিশানের কোমরে পেঁচিয়ে ধরল। চোখের ধূসর বর্ণের মনির পাশে সাদা শ্বেত অংশ লালচে বর্ণ ধারণ করল। নিশান একবার মেয়েটির দিকে তাকাচ্ছে তো আরেকবার আফরানের দিকে তাকাচ্ছে। তার ফাঁকা মস্তিষ্কে কিছুই ঢুকছে না। কে এই মেয়ে, আর এসব কথাই বা কেন বলছে? জিরিন তো ওকে বলেছিল অভ্রানের কোনো কালেই কোনো প্রেমিকা ছিল না। আর এমনিতেও অভ্রানকে দেখেও ওর কখনো অমন মনে হয়নি। তাহলে এই ইতালিয়ান মুরগি কোত্থেকে এলো? সোফিয়া ধীর ব্যাগে এগিয়ে আস্তে আস্তে নাক টেনে বলল, Sono venuta per te. Parce che sposato questa ragazza. অভ্রান বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। ও চায় না এই নির্লজ্জ মেয়েটার জন্য নিশান এই মুহূর্তে ওকে বিনা কারণে ফুল বুঝুক। এদিকে নিশানের তো এতক্ষণের রাগ চোটে সপ্তম আসমানে। ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সোফিয়ার দিকে, যেন চোখ দিয়ে মেয়েটাকে ভস্ম করে দিবে। নিশান অভ্রানের থেকে নিজেকে ছাড়িয়ে সোফিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের কোমরে হাত রেখে খিটখিটে কণ্ঠে বলে উঠল, কে বে তুমি? আমার স্বামী কেন আমাকে বিয়ে করেছে এই প্রশ্ন জিজ্ঞেস করা তুমি কে? নিশানের প্রশ্নে সোফিয়া ওর দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি ওকে ভালোবাসি, সেই অধিকারে জিজ্ঞেস করেছি। নিশানের রাগ হলো বটে, তবে তা প্রকাশ না করে ঠোঁটের একখানা হাসি টেনে জিজ্ঞেস করলো, ওহ আচ্ছা, অধিকার। তা মেহফিল কি তোমায় ভালোবাসে, বা কখনো কি তোমার তার ভালোবাসার কথা জানিয়েছে? সোফিয়া একটা ঢোক গিলল। আশা ভরা দৃষ্টিতে তাকালো আফরানের দিকে। ভাবলো হয়তো আফরান ওর হয়ে কিছু বলবে, কিন্তু আফরান ঠায় দাঁড়িয়ে আছে, যেন সেই সিনারি আনন্দের সাথে উপভোগ করছে। সোফিয়াকে কোনো উত্তর দিতে না দেখে নিশান ঈর্ষান্বিত হয়েছে, চেয়ে উঠল, ওনার দিকে কি দেখছো? প্রশ্নটা আমি তোমাকে জিজ্ঞেস করেছি, আমার দিকে তাকিয়ে এর উত্তর দাও। সোফিয়া কেঁপে উঠল, চুপসে গেল তার ফর্সা বদনখানি। মেয়েটা নিশানের দিকে তাকালো, তার চোখে তার উত্তর ভেসে উঠেছে। যা হলো, অভ্রান কখনো তাকে ভালোবাসেনি, কখনো তাকে ভালোবাসার কথাও জাহির করেনি। সোফিয়ার চোখের ভাষা বুঝতে পেরে নিশানের মুখখানা বিরক্তিতে ছেয়ে গেল। ইচ্ছে করছে মেয়েটাকে ঠাসিয়ে দুখানা চর লাগিয়ে দিতে। কত বড় সাহস ওর! নিশানের হাজব্যান্ডের নামে মিথ্যা কথা বলে। এদিকে সোফিয়া আবার তেতিয়ে উঠল, সব তোমার জন্য হয়েছে। তুমি ওর জীবনে না আসলে ও ঠিকই আমায় ভালোবাসতো। কোথাকার কোন মেয়ে? এই এভি, এই মেয়েটাকে কোনো ক্লাব থেকে এনেছো গো? সোফিয়ার কথাটা বলার দেরি মাত্র তার সাথে সাথে ওর গালে বলিষ্ঠ হাতের থাপ্পড় পড়তে দেরি হলো না। আকস্মাৎ ঘটনায় নিশান আর সোফিয়া দুজনেই বাক্রুদ্ধ হয়ে যায়। সোফিয়া তো কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলে। ভয় আর হতভম্ব দৃষ্টিতে অভ্রানের দিকে মেয়েটা চাইল। অভ্রানের 5 আঙুলের দাগ তার গালে ঝিকঝিক করছে। এদিকে অভ্রান অগ্নিশিখার মতো পুলকিত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, যেন ওর মুখ থেকে আর একটা শব্দ বের করলে ওকে এইখানেই মেরে পুঁতে দিবে। অভ্রান সোফিয়ার গলা টিপে ধরল আর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আমার বউকে নিয়ে আর একটা বাজে কথা বলে দেখ, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো কুত্তার বাচ্চা। সবাই তোর মতো নোংরা না, বিশেষ করে আমার স্নোড্রপ। তুই অন্য খেরো যোগ্য না। এই বলে অভ্রান সোফিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়। গার্ডদের ডাকতে অনেকগুলো গার্ড এসে হাজির হয়। অভ্রান ওদের উপর চড়াও হয়। রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আমি বলেছিলাম না ভিলাতে আমার পারমিশন ছাড়া কোনো বাহিরের ব্যক্তি যেন প্রবেশ করতে না পারে? তাহলে এই বিচটা কিভাবে ভেতরে প্রবেশ করলো? আনসার মি ড্যাম ইট। অভ্রানের চিৎকারে সমস্ত গার্ডরা নিজেদের মাথা নত করে ফেলল। নিশান এখনো বাকরুদ্ধ। অভ্রানের এক একবার এক এক রূপ দেখে মেয়েটা কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। এদিকে সোফিয়া অভ্রানের সাথে কথা বলতে চাইল, কিন্তু অভ্রান তাকে সম্পূর্ণ উপেক্ষা করে গার্ডদের জোর গলায় হুকুম দিল, এই ডাস্টবিনকে ভিলার বাহিরে বের করে দাও। ও যদি কোনোভাবে নেক্সট টাইম ভিলার ভেতরে প্রবেশ করতে পারে তাহলে তোমাদেরকে আমি সবার আগে টর্চার সেলে পাঠাবো, তারপর ওকে মারবো। অভ্রানের কথায় গার্ডরা হন্তদন্ত হয়ে সোফিয়াকে টানতে টানতে বাইরে নিয়ে যেতে শুরু করে। সোফিয়া যেতে চাইছিল না, কিন্তু ওই পালোয়ানের মতো গার্ডগুলোর শক্তির কাছে ও পেরিয়ে উঠতে পারে না। তবে যাওয়ার সময় ও অদ্ভুত দৃষ্টিতে একবার নিশানের দিকে তাকালো। ভালোবাসা বড্ড অদ্ভুত জিনিস বটে।
কেউ ভালোবেসে নিজের প্রিয় মানুষটির সুখের জন্য দেয় নিজের অঘোষিত ভালোবাসার বলিদান, তো আবার কিছু পাগলা দিওয়ানা নিজের ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য করতে থাকে বহু প্রকার পাগলামি। এর শেষটা হয় কখনো আনন্দের সাথে, আবার কখনো শেষটা হয় একরাশ ব্যর্থতা নিয়ে। আদ্রিয়ান বহু সলাকলা কোষে প্রবেশ করেছে মেহফিল ভিলাতে, যেখানে মাফিয়া বসের অনুমতি ব্যতীত একটা কাকপক্ষীরও ভেলাতে প্রবেশ করা অসাধ্য বিষয়। সেখানে ওর মতো একটা সাধারণ মানুষ কীভাবেই বা করলো মেহফিল ভিলাতে প্রবেশ? কারো সাহায্য ছাড়া কি আদৌ এই কাজ করা সম্ভব? অবশ্যই না। তাকে এই কাজে নিশ্চয়ই কেউ সাহায্য করেছে, কিন্তু কে সেই ব্যক্তি? কে তাকে ভিলার ভেতর প্রবেশ করতে সহযোগিতা করল? জানা নেই। আদ্রিয়ান গার্ডদের মতো পোশাক পরিধান আর আলগা দ্বারা লাগানোতে কেউ তাকে বিন্দুমাত্র সন্দেহও করেনি। অভ্রান এই মুহূর্তে ভিলাতে নেই, সে গেছে রাশিয়ান মাফিয়াদের সাথে ডিল ফাইনাল করতে। এমনকি বিলাতে এই সময় রিকা আর লিওনও নেই, তাই তো আদ্রিয়ান প্রবেশ করার সাহস পেয়েছে। নিশান মাস্টার বেডরুমেই ছিল। জিরিনোকে গতরাতে বলেছিল আজকে ওকে কিছু হ্যাকিং স্কিল শেখাবে, তাই তো নিশান সেই অপেক্ষায় বসে আছে। জেরিন আসলে ওরা কম্পিউটার নিয়ে বসবে।